কালো টাকা সাদা টাকা বিষয়ক একটা খুব কন্ট্রোভার্সিয়াল ব্যাপার অ্যানাউন্স করা হয়েছে। প্রত্যেক বছরই আমাদের বাংলাদেশে যেহেতু কালো টাকা একটা খুব বড় সমস্যা, তো প্রত্যেক বছরই কালো টাকা সাদা করার জন্য বিভিন্ন ধরনের সুযোগ দেয় সরকার। এই বছর এটা দেওয়া হয়েছে, বাট এই বছর যেটা করা হয়েছে সেটা হলো আপনার যদি কালো টাকা থাকে তাহলে আপনি 15% ট্যাক্স দিয়ে ওই কালো টাকা সাদা করে ফেলতে পারবেন, যেটা একটু আনফেয়ার। আসলে আপনি জিনিসটা আমার সাথে অঙ্ক করলেই বুঝতে পারবেন। মনে করেন আমি বাংলাদেশে একটা বিজনেস করি এবং আমার বিজনেসে ট্যাক্স হয় 25% প্লাস, এবং আমার পার্সোনাল ইনকাম ধরেন 10 লাখ টাকা, তো 3.5 লাখ টাকা পর্যন্ত আমার তো ট্যাক্স ফ্রি। এরপরে বাকি যে 6.5 লাখ টাকা আছে ওটার উপরে আমার ট্যাক্স দিতে হয়। আমি যদি নর্মালি ট্যাক্স দেই, ধরেন কর্পোরেট ট্যাক্স আসবে আমার বিজনেস দিয়ে, আমরা চিন্তা করি মনে করেন আমাদের বিজনেসে 1 লাখ টাকা ইনকাম হয়েছে বছরে। এই 1 লাখ টাকা ইনকামে আমি যদি সব আইন টাইন মেনে চলি বাংলাদেশে, তাহলে আমার 25,000 টাকা দিয়ে দিতে হবে কর। বাট আমি যদি এই 1 লাখ টাকা আমার বালিশের নিচে লুকায় রাখি, তাহলে পরবর্তী বছরে ওই 1 লাখ টাকা আমি সাদা করবো যখন, বালিশের নিচে লুকাইছি মানে কালো হয়ে গেছে, সাদা করবো যখন, তখন আমি আসলে 15,000 টাকা দিয়ে পুরো 1 লাখ টাকা সাদা করে ফেলতে পারি। তো আমার ট্যাক্স সেভ হইলো আসলে 10,000 টাকা, আমি যখন জিনিসটা এই অ্যাঙ্গেলে চিন্তা করি। অ্যাজ আ বিজনেসম্যান, অ্যাজ অ্যান এন্টারপ্রেনার, আপনি এই জিনিসটা ভাবতেই পারেন, এবং যেইটা ভাবতেছে আমি কিন্তু তাকে অত দোষ দিতেও পারতেছি না, কারণ এটা একটা লিগাল লুপ হোল টাইপ ব্যাপার হয়ে যাচ্ছে। আপনি জিনিসটা চিন্তা করেন, ইন্টারন্যাশনালি আমরা অনেকেই জানি যে অনেকে ঠিক করে সে আমেরিকায় আর থাকবে না, সে আমেরিকার সিটিজেনশিপ বাদ দিয়ে দুবাই শিফট হয়ে যাবে। কেন করে? কারণ সে জানে যে আমেরিকায় যদি সে থাকে তার ফেডারেল ট্যাক্স দিতে হয় এবং তার লোকাল যেই শহরে সে থাকে ওই লোকাল ট্যাক্স তার দিতে হয়। এই দুইটা ট্যাক্স দেওয়ার পরে তার ইনকামের 40-45% পর্যন্তই দেখা যায় ট্যাক্সে চলে যায়। সে যদি দুবাই চলে যায় সেই ক্ষেত্রে তার ওই ট্যাক্স কমে 0% হয়ে যায় বা 2% হয়ে যায়। তো অনেকেই কিন্তু গত 5-6 বছরে আমেরিকার সিটিজেনশিপ বাদ দিয়ে, সিটিজেনশিপ ক্যান্সেল করে দুবাই বা মিডল ইস্টের বিভিন্ন দেশ বা অনেকে সাউথ এশিয়াও শিফট করছে। আমি জানি অনেকে আমাদের ইন্ডাস্ট্রির মানুষজন, আইটি ইন্ডাস্ট্রির মানুষজন, আমি অনেককে দেখেছি আমার আমেরিকান বন্ধু বান্ধব যারা থাইল্যান্ড শিফট করছে, যারা মালয়েশিয়া শিফট করছে, কারণ তাদের মনে হচ্ছে যে আমেরিকা থেকে কি হবে, আমেরিকায় আমার ইনকামের দিয়ে আমি যা যা করতে পারতাম ওইসব দেশে ওই সেম ইনকাম দিয়ে আমি তার থেকে অনেক বেশি কিছু করতে পারি। ইমিডিয়েটলি আমার ইনকাম ডাবল হয়ে যাচ্ছে অলমোস্ট, কারণ 50% এক্সট্রা অ্যাড হয়ে যাচ্ছে ট্যাক্স না দেওয়ার কারণে। এখানে ইলিগাল কিছু নেই। হ্যাঁ, জিনিসটা আপনি বলতে পারেন যে ওরা আমেরিকার সাথে একটা বেইমানি করলো। ইন আ ওয়ে মোরালি আপনি যদি চিন্তা করেন হয়তো হ্যাঁ, হয়তো না আমেরিকা ওকে এত কিছু দিছে, এখন হঠাৎ করে চলে যাচ্ছে আমেরিকাকে আর ট্যাক্স দিবে না, ঠিক আছে। ইজ ইট ইলিগাল? না, ইলিগাল কিছু না। এখন একজন এন্টারপ্রেনিউরিয়াল মানুষ সবসময় লুপ হোল টাইপ জিনিসপত্র খুঁজে, আমি জানি। তো একজনের যদি এরকম মনে হয় যে আচ্ছা আমি ট্যাক্স দিব না, আমি টাকাটা রেখে দিই, পরের বছর নিশ্চয়ই একটা কালো টাকা সাদা করার সুযোগ আসবে, এবং যখন এই সুযোগ আসবে তখন আমি নিশ্চয়ই আরো কম ট্যাক্স দিয়ে বা কম একটা জরিমানা দিয়ে কালো টাকা সাদা করে ফেলতে পারবো, আমার ওখানে 10%-15% লাভ হবে। 1 লাখ টাকার 15% লাভ মাত্র 15,000 টাকা। হাউএভার যখন একজন 100 কোটি টাকা ইনকাম করে বা একজন 1,000 কোটি টাকা ইনকাম করে, তখন তো এটা একটা বিশাল লাভের অ্যামাউন্ট, তাই না? তো অনেক মানুষ এরকম ভাববে, আমি জানি, এবং এই কারণে এটা নিয়ে এত সমালোচনা হচ্ছে, এবং সমালোচনা হওয়াটা অবশ্যই যৌক্তিক। এই জিনিসটা উল্টা হওয়া উচিত ছিল। নর্মালি যারা ট্যাক্স দেয় তাদের বেনিফিট দেওয়া উচিত ছিল, এবং যারা কালো টাকা সাদা করতে চায় তাদেরকে নর্মাল ট্যাক্স ব্র্যাকেটের থেকে এক্সট্রা পেনাল্টি দিয়ে ওই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া উচিত ছিল। সো ফর এক্সাম্পল, নর্মাল মানুষ যদি 25% ট্যাক্স দেয় কর্পোরেট ট্যাক্স, কালো টাকা সাদা করার জন্য তার অবশ্যই এটা হওয়া উচিত ছিল 35% বা অ্যাটলিস্ট 30%, বা সমানও যদি ধরতো 25% তাও মানা যাইতো। বাট তাদেরকে যখন এটা 15% নিয়ে আসা হয় তখন জিনিস একটু আনফেয়ার মনে হয়, আমার মনে হয়েছে এবং সবারই মনে হয়েছে। তো দেখা যাক এই রুলটা থাকে নাকি থাকে না। আরেকটা জিনিস অনেক বেশি আলোচনায় আছে, সেটা হলো আমাদের যে টোটাল বাজেট হয়েছে এই বছর 8 লাখ কোটি টাকা, ওইটার প্রায় 15%, 14.24%, সো অঙ্কের হিসাবে আসে 1,13,500 কোটি টাকা। এই 1,13,500 কোটি টাকা বাংলাদেশ সরকার আগামী 1 বছরে ব্যয় করবে শুধুমাত্র সুদ দিতে। তো আপনারা যারা সঞ্চয়পত্র কিনছেন তাদেরকে সরকারের তো টাকা দিতে হয় প্রত্যেক মাসে, ওই টাকা যাবে এখান থেকে। সরকার যখন ইন্টারন্যাশনাল লোন নিছে বা সরকার যখন বিভিন্ন দেশ থেকে বা বিভিন্ন ব্যাংকিং IMF টাইপ জায়গা থেকে যখন লোন নিছে, ওই লোনগুলোর তো প্রত্যেকটার সুদ আছে, ইন্টারেস্ট আছে, সেই ইন্টারেস্টের টাকাও যাবে এখান থেকে। তো টোটাল বাজেটের প্রায় 15% সরকার খরচ করবে লোন পরিশোধ করার ইন্টারেস্ট হিসেবে, ঠিক আছে। তো এই জিনিসটা একটা চিন্তার বিষয়, এবং আপনারা এই ব্যাপারটা এরকম ভাবে চিন্তা করতে পারেন পার্সোনাল লেভেলে। এগেইন আমরা ভিডিও শুরু করছিলাম সরকারকে সরকার হিসেবে চিন্তা না করে একটা কোম্পানি হিসেবে চিন্তা করতে, এখন আমরা এই ভিডিওটা শেষ করব সরকারকে সরকার হিসেবে চিন্তা না করে একজন মানুষ হিসেবে চিন্তা করতে। মনে করেন আপনার আগামী 1 বছরের চলার জন্য একটা অ্যামাউন্ট আপনি সেট করেছেন যে আমার জীবনে চলার জন্য এত টাকা লাগবে। এই টাকার মধ্যে কত পার্সেন্ট আসলে আপনার নিজের জীবন চালানোর জন্য ব্যয় করা উচিত ভার্সেস কত পার্সেন্ট আসলে আপনার সুদ পরিশোধের জন্য ব্যয় করা উচিত। আপনার মাসে ইনকাম যদি হয় 100 টাকা, সেই 100 টাকার মধ্যে 15 টাকা যদি আপনার ইমিডিয়েটলি চলে যায় সুদ পরিশোধ করার জন্য, সেই ক্ষেত্রে আপনি হয়তো একটা আনহেলদি ফাইন্যান্সিয়াল লাইফের মধ্যে চলে যাচ্ছেন। 15% ইটসেলফ অত বড় মনে নাও হইতে পারে, এবং এটা ডিপেন্ড করে আসলে আপনি ওই টাকাটা দিয়ে কি করতেছেন এটার উপরেও। জিনিসটা কিন্তু ভালোও হইতে পারে, খারাপও হইতে পারে, বাট ইট অল ডিপেন্ডস অন আপনি ওই টাকাটা দিয়ে আসলে কি করতেছেন তার জন্য। আমি লোন নিয়ে যদি একটা
মর্টগেজ নিয়ে একটা বাড়ি কিনি কথার কথা, ওটা একটা ভালো ডিসিশন হইতে পারে। তার কারণ মর্টগেজের ক্ষেত্রে আমার ইন্টারেস্ট আসবে 4%। আমার কাছে যে টাকাটা ছিল ওটা যদি আমি S&P 500 ইনভেস্ট করি তাহলে আমার হয়তো অ্যানুয়ালাইজড রিটার্ন আসবে 8%-এর আশপাশে ইন আ লং স্প্যান অফ টাইম। সো আমার আসলে লাভই হয় যদি আমি মর্টগেজ লোনটা নিই। সেটা একটা গুড ডেট। আবার আমি যদি তা না করে ক্রেডিট কার্ড দিয়ে জুতা কেনা শুরু করি, ওটাও একটা লোন, কিন্তু ওটা একটা বাজে লোন, কারণ ওইটা আমাকে আসলে কোনো অ্যাসেট বিল্ডিং এ হেল্প করতেছে না, ওইটা আমাকে কখনোই কোনো রিটার্ন দিবে না, এবং ওটা আসলে আমাকে একটা ব্যাড ডেটের দিকে ঠেলে দিচ্ছে। সো লোন ইটসেলফ খারাপ জিনিস না, লোনটা নিয়ে আপনি কি করতেছেন ওইটার উপর ডিপেন্ড করে যে আপনার এই লোন নেওয়ার ডিসিশনটা ভালো ছিল নাকি খারাপ ছিল। বাট আমার মনে হয় আমাদের সবারই সিটিজেন হিসেবে জানা উচিত যে আমাদের টাকা প্লাস আমাদের দেশ প্লাস আমাদের সরকার, আমাদের পুরো টাকাটার ডিস্ট্রিবিউশনটা আসলে কিরকম হচ্ছে। এগুলোই ছিল আমার মনে হয় যেগুলো আমার চোখে লাগছে বাজেটের ইন্টারেস্টিং বিষয়। আমাকে আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের কি ইন্টারেস্টিং লেগেছে এই বাজেটের, এবং আমি চেষ্টা করবো কমেন্ট পরে উত্তর দিতে। আমি শিওর অনেক কিছু আমি মিস করে ফেলেছি। আমি যখন বাজেটের ব্রিফ পড়তেছিলাম মেইনলি আমার চোখ গেছে এমন এমন জিনিসে যেগুলো আমাকে এফেক্ট করে, এবং আমি শিওর আপনাদেরও তাই হবে, আপনাদেরও এমন এমন জিনিসের দিকে চোখ যাবে যেগুলো আপনাদের এফেক্ট করে। যেমন ধরেন গুঁড়া দুধের উপরে শুল্ক সরানো হয়েছে ফর এক্সাম্পল, আমার তেমন কিছু যায় আসে নাই, বাট আমি শিওর অনেকেরই অনেক কিছু যায় আসবে। আমাকে আপনারা কমেন্টে জানাবেন আপনাদের বাজেটের কোন জিনিস ভালো লাগছে এবং আপনাদের বাজেটের কোন জিনিস খারাপ লাগছে। ভালো থাকেন, টাটা।